এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি পরীক্ষা হেতু একটা আমরা ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এই প্র্যাকটিস সেটটি খালি আরআরবি এনটিপিসি নয়, আরআরবি গ্রুপটির জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও সায়েন্সের উপর বিভিন্ন ক্লাস দেওয়া রয়েছে, যেগুলো আমাদের প্লেলিস্টে করানো রয়েছে আছে, যাদের প্রয়োজন সেখানে গিয়ে দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের হেল্পফুল হবে। তবে দেখো কি অঙ্ক রয়েছে। প্রথম অঙ্ক এখানে দেওয়া রয়েছে জ্যামিতির থেকে, সেটা হলো প্রদত্ত চিত্রে কোণ পিএসআর 105 ডিগ্রি এবং পিকিউ হলো বৃত্তের ব্যাস, তবে কোণ কিউপিআর এর মান নির্ণয় করতে এখানে বলা রয়েছে ডিগ্রি এককে। এই জ্যামিতির অঙ্ক করতে হলে দুটো কনসেপ্ট জানতে হবে। এক নম্বর কনসেপ্ট হলো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তার মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি যোগ করলে হয় 180 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি কোণ এস প্লাস কোণ কিউ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার আমরা এটা বলতে পারি কোণ আর প্লাস কোণ পি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই কনসেপ্টটা লাগবে। আরেকটা যে কনসেপ্ট লাগবে হলো অর্ধবৃত্তস্থ কোণ ইজ ইকুয়াল টু এক সমকোণ। এটা হলো বৃত্তের ব্যাস, আর এখানে বৃত্তের পরিধির একটি বিন্দু, এখানে জয়েন করে দিলাম। এই কোণটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। এই অর্ধবৃত্তস্থ কোণ হলো এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এবি হলো বৃত্তের ব্যাস। তাহলে বোঝা গেল অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি আর বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলির যোগফল 180 ডিগ্রি বা সম্পূরক। এই কনসেপ্ট দিয়ে আমরা এই জ্যামিতির অঙ্কটি করব। তাহলে দেখো এই দুটো কোণ বিপরীতে রয়েছে, তার মানে কোণ এস আর কোণ কিউ যোগ করলে 180 ডিগ্রি হবে। আর কোণ পিএসআর এর মান, এই যে কোণ পিএসআর এর মান দেওয়া রয়েছে 105 ডিগ্রি। তাহলে এর বিপরীত পাশের কোণের মান হবে, অর্থাৎ আর কিউ পি এর মান হবে 75 ডিগ্রি। কেউ নাকি বৃত্তচতুর্ভুজের বিপরীত কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 105 হয়, তাহলে বাকিটা কত যোগ করলে 180 হয়? 75 যোগ করলে গেল। আবার কি বললাম, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে দেখো এটা হলো পি কিউ বৃত্তের ব্যাস, আর এখানে দেখো কোণ উৎপন্ন হয়েছে একই রকম, এই ছবির সাথে মিলিয়ে নাও। তার মানে এই কোণ আর এর মান 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি কোণ পি আর কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আমাকে বের করতে বলছে কোণ কিউ পি আর এর মান, তাহলে এই কোণের মান আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এই দুটো কোণ যোগ করে দাও, 5 5 9 7 16, তাহলে 165 ডিগ্রি। আর তিনটে কোণ ত্রিভুজের যোগ করলে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 165 বিয়োগ করলে বাকি কোণটির মান, এটাই আমাদের অ্যান্সার, কোণ কিউপিআর। 10 থেকে 5 বিয়োগ করলে 5, 8 থেকে 7 বিয়োগ করলে 1, তার মানে 15 ডিগ্রি হবে সঠিক উত্তর। সুরেশ একটি কাজ 15 দিনে করতে পারে। সুরেশ এবং রণেশ একসাথে একই কাজ 10 দিনে করে। যদি তাদের কাজের জন্য এত টাকা দেওয়া হয়, তা তাদের মধ্যে কে কত টাকা পাবে তা বের করতে বলছে। কোনো যদি দুজন ব্যক্তি হোক আর তিনজন ব্যক্তি, তারা যদি একসাথে কাজ করে, সেই কাজের যে অ্যামাউন্টটা পাবে, স্যালারিটা পাবে, সেটা সবসময় এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে ভাগ করে দেওয়া হয়। তাহলে কে কে কাজ করছে? সুরেশ। সুরেশ 15 দিনে একটি কাজ করে এবং সুরেশ আর রণেশ দুজনে মিলে একসাথে কাজ করে 10 দিনে। তাহলে আমাদের মেন টার্গেট কি? দুজনের এফিসিয়েন্সি বের করা। কেন? এফিসিয়েন্সির সাহায্যেই আমরা নির্ণয় করব যার এফিসিয়েন্সি বেশি সে বেশি টাকা পাবে, যার এফিসিয়েন্সি কম সে কম টাকা পাবে। তাহলে দুজনের যদি এই লসাগু করে নাও, 15 20 10 এর লসাগু করলে হয় আমার 30। তাহলে এস এর এফিসিয়েন্সি কি হবে? টোটাল ইউনিট কাজকে এস এর টাইম দিয়ে ভাগ করব, তাহলে এস এর এফিসিয়েন্সি হবে 15 দোকানে 30। আর এস আর দুজনের এফিসিয়েন্সি হবে 3 10 এ 30। এস এবং আর এই দুজনের টোটাল মিলে এফিসিয়েন্সি 30। তাহলে আমরা বলতে পারবো এস এর এফিসিয়েন্সি যদি 2 হয়, তাহলে আর এর এফিসিয়েন্সি কত হতে হবে? 1 হতে হবে। এই যে আর এর এফিসিয়েন্সি হলো 1। তাহলে আর এর এফিসিয়েন্সি যদি 1 হয়, আর এর টাইম লাগবে কত? 30 ভাগ 1, তাহলে 30 হবে আর এর টাইম। এই আমাকে প্রশ্ন দেওয়া রয়েছে টোটাল অ্যামাউন্ট 1500 টাকা, টোটাল তারা স্যালারি পায় 1500 টাকা। এখান থেকে বের করতে বলছে কে কত টাকা পাবে। তাহলে এই যে স্যালারিটা, আমি একটু আগেই বললাম স্যালারি কিসের উপর নির্ভর করা হয়? এফিসিয়েন্সির উপর। তাহলে টোটাল কত এফিসিয়েন্সি? তাই দুজনে মিলিয়ে 3। তাহলে আমি বলতে পারি টোটাল 3 এর ভ্যালু 1500। 1 এর ভ্যালু হবে আমাদের 500। এখান থেকে বের করতে বলেছে কে কত টাকা পাবে। কে কে রয়েছে? সুরেশ আর আরেকজন কে রয়েছে? রণেশ। তাহলে সুরেশের এফিসিয়েন্সি কত? 2। 2 এর ভ্যালু বের করলেই হবে সুরেশের টাকা। তাহলে 1 এর ভ্যালু 500, তাহলে 2 এর ভ্যালু হবে 1000। এটা সুরেশের টাকা। আর কার বের করতে বলেছে আমাদের? রণেশের। রণেশের এফিসিয়েন্সি কত? 1। তাহলে 3 এর ভ্যালু কত? 1500, তাহলে 1 এর ভ্যালু 500। রমেশ, এটা হবে একটুখানি গন্ডগোল। 3 এর ভ্যালু 1500, 1 এর ভ্যালু 500, 500 আর সুরেশেরটা মনে হচ্ছে 2 এর ভ্যালু মানে 500 মানে 1000, তো ভুল হয়ে গিয়েছিল। আচ্ছা,
আর রনেশের ভ্যালু কত 1, তাহলে 1 এর ভ্যালু 500। এই যে কে কত টাকা পেলো বেরিয়ে করে দিলাম, 1000 আর 500। সমবাহুত্রিভুজ এর কেন্দ্রক জি এবং এবি 12, তাহলে এজির মান কত? তাহলে একটা সমবাহুত্রিভুজ রয়েছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12, সমবাহুত্রিভুজের প্রতিটি বাহু সমান, তাহলে 12 করেই হবে। এবং একটা মধ্যমা এজি, মাঝখানে একটা বিন্দু রয়েছে কেন্দ্রক, এটা হলো ভর কেন্দ্র। আর আমাদের হলো এটাকে নাম যদি দেই এ বি সি, এখানে যদি নাম দেই বিডি, তাহলে এডি হলো আমাদের মধ্যমা আর জি হলো ভর কেন্দ্র। আর এখানে যে ভর কেন্দ্র থাকবে, ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করবে, এটি হলো কনসেপ্ট। তার মানে এটুকু হবে 2 এজির মান আর জিডির মান হবে 1। তাহলে আমি বলতে পারি এজি ইস টু জিডি ইজ ইকুয়াল টু 2:1। এখন বলছি এবির মান 12, এবি মানে কি? এবিসি ত্রিভুজের কেন্দ্র জি এবি 12 এবং এজি, তাহলে এই আমাদের কি কার মান? এজির মান। এজি আসলে কার মধ্যে রয়েছে? হাইটের মধ্যে রয়েছে, তাহলে এডি হলো হাইট। সমবাহুত্রিভুজের হাইটটা আগে বের করে নিতে হবে আমাকে, এটি। তাই সমবাহুত্রিভুজের হাইট বের করার ফর্মুলা হলো √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য আমাদের জানা √3/2 আর বাহুর দৈর্ঘ্য হলো 12, তাহলে 2/6। তার মানে হাইটটা আমরা বের করে ফেললাম 6/3। এখন এই হাইটটা কত অনুপাতে ভাগ হবে বলছে? 2:1 অনুপাতে। আমার দরকার কি এজির মান বের করা, মানে উপরের পোর্শনটা, মানে 2 এর ভ্যালু বার করতে হবে। টোটাল কত আমাদের? 3, 3 এর মধ্যে 2 ভাগ, তাহলে 2 ভাগ উপরে আর 3 এর মধ্যে, এই হলো অঙ্ক। তাহলে 2 দোকানে 4, 4√3, এটাই হবে আমাদের এজির মান। দশ সেমি ব্যাসার্ধের একটি গোলকের কেন্দ্র থেকে 8 সেমি দূরত্বে একটি তলে ছেদ করে, তাহলে তল এবং গোলকের ছেদবিন্দুর বক্ররেখার ব্যাসার্ধ কত? 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক কেন্দ্রে বলছে 8 সেমি দূরে একটি তলে ছেদ, মনে করে এই টাইপের একটা তলে ছেদ করলো, 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, এবং কত সেমি দূরত্বে ছেদ করে? 8 সেমি। এই যে এতটুকু হলো। তাহলে আমাকে কি বলতে বলছে? গোলকের ছেদবিন্দুর বক্ররেখার ব্যাসার্ধ কত? এই যে বক্ররেখার ব্যাসার্ধ কত আমাকে নির্ণয় করতে বলছে। 10 সেমি ব্যাসার্ধ আমাদের জানা, এবং কি কেন্দ্র থেকে, গোলকের কেন্দ্র থেকে 8 সেমি দূরে, তার মানে নিচেরটা হলো 8, এবং কততে ছেদ করে? এই জায়গাটায় ছেদ করলো। আর এইখানে যে কোনটা সৃষ্টি হলো আমি নাম দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এ বি সি। তাহলে কোন এ সি বির মান হলো 90 ডিগ্রি। আমাদের ফাইন্ড আউট করতে হবে এসির মান। এখানে 90 ডিগ্রি যদি হয়, তার মানে ত্রিভুজ এবিসিটা সমকোণী ত্রিভুজ, সমকোণী। আর সমকোণী যখনই ত্রিভুজ হবে, তো আমি লম্ব স্কয়ার ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার বলতে পারি। তাহলে অতিভুজ মানে এবি, তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি স্কয়ার মানে অতিভুজ, তাহলে অতিভুজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজের মান আমাদের 10, তাহলে 10 এর স্কয়ার হবে 100, বিসি 8, 8 এর স্কয়ার 64, তাহলে আমার দরকার কি এসি স্কয়ার, মানে এসির মান বের করা। তাহলে 100 থেকে 64 বিয়োগ করলে 36, 36 এর যদি বর্গমূল করি তাহলে হবে 6, এটাই হবে এসির মান। একটি পরীক্ষায় 60 জন ছাত্রী নিচে দেওয়া হলো, তাদের গড় এবং মধ্যকের পার্থক্য নির্ণয় করতে হবে। গড় করতে হবে আর মধ্যক, যখন আমাকে মধ্যক নির্ণয় করতে হবে, কোন একটা এরকম সিকোয়েন্স রাশি দেওয়া থাকবে, তখন তাকে ছোট আগে বড় হিসাবে সাজিয়ে নিতে হবে, ছোট থেকে বড়। তাহলে দেখো সবার ছোট কি রয়েছে? 52 গেল। তারপরে 55, 67, 68, 67, 68, তারপরে 70, 70, 79, সর্বশেষে 85। কতগুলি টার্ম রয়েছে বলা হয়েছে? 60 জন, মানে 60টি টার্ম। এর যে মাঝখানে ছোট থেকে বড় হিসেবে সাজাবো 1 নম্বর, এরপরে মাঝখানে যে টার্মটি হবে সেটাই হবে আমাদের মধ্যক। মাঝখানে কে রয়েছে? 68, মধ্যক হলো 68। এখন বলছে মধ্যক আর গড়ের পার্থক্য নির্ণয় করতে, যে গড়টা আমাদের বের করতে, গড় মানে কি সবগুলোকে যোগ করব, যোগ করে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করে দেবো, সেটাই হলো গড়। যোগ করে নাও, তাহলে কত হয়? 9 7 16, 16 8 24,
9 7 16, 16 আর 24, 24 5 29, 29 2 31, 31 5 36, 36 এর 6, হাতে হলো 3, 7 3 10, 10 6 16, 6 22 আর 30 5 35 5 40, 47, সংখ্যা 7, 7 দিয়ে ভাগ করতে হবে, 6 7 42, 5 56, 7 8 56, তাহলে আমাদের মধ্যক বেরোলো 68, এভারেজটা বেরোলো 68। বলছে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 0। এ ও বি এর গড় বয়স 30 বছর, বি ও সি এর গড় বয়স 32, সি ও ই এর গড় বয়স 34, তবে সি এর বয়স কত? মানে গড়ের অঙ্ক। তাহলে এ প্লাস বি এর টোটাল বয়স হবে 30 দোকানে 60, যেহেতু দুজন। বি প্লাস সি এর টোটাল বয়স হবে 64। একই রকম ভাবে সি আর এ টোটাল বয়স হবে 68। এখন যদি টোটাল সাম করি, সবগুলো দেখো দুটো করে রয়েছে, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, যোগ করে দাও। 8 4 12 2, 3 6 18 আর একে 19, কাটাকাটি, 9 দোকানে 18, 1 6 দোকানে 12, তাহলে এ প্লাস বি প্লাস সি এর টোটাল তা হলো 96। আমাদের দরকার কি সি এর মান বের করা, তার মানে এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস বি কে মাইনাস করতে হবে, তাহলে সি এর মান বেরোবে আমাদের। তাহলে সি এর মান হবে 96 মাইনাস 60, তার মানে 36। একজন ব্যক্তি 1 টাকায় 30টি আম কেনে এবং সকল আমের ক্রয় মূল্য সমান, এবং 1 টাকায় কতগুলি আম বিক্রি করলে সকল আমের বিক্রয় মূল্য সমান, তাহলে 25% ক্ষতি হবে। তার মানে 30টি আম কেনে হলো 1 টাকায়, আমি বলতে পারি 30টি ম্যাঙ্গোর সিপি 1 রুপি, তাহলে একটা ম্যাঙ্গোর সিপি হবে 1/30 রুপি। এখন বলছে এর ওপর এটা সিপি, একে আবার 25% ক্ষতিতে বের করা, তাহলে এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে এসপি। তাহলে একটার এসপি হবে 1/30 হলো সিপি, তাহলে সিপি থেকে এসপি আমরা বের করব, কত পার্সেন্ট লস হয়? 25%, মানে 100 থেকে 25 বিয়োগ, তাহলে 75/100, 3/4, 3 10 30, 1/40। তাহলে 1/40 হওয়ার মানে কি? তার মানে বলতে পারি, দেখো 30টি আমের দাম ছিল, ক্রয় মূল্য ছিল 1 টাকা, তার মানে একটি আমের ক্রয় মূল্য দ্বারা ছিল 1/30, এরকম ফ্র্যাকশনে রয়েছে। তাহলে এটাকে আমি আবার উল্টা হয়ে বলতে পারি 40টি আমের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে প্রশ্নে কি বলছে 1 টাকায় কতগুলি আম বিক্রি হবে, তার মানে 1 টাকায় 40টি আম বিক্রি হবে। এটা ত্রিকোণমিতি দেওয়া যে sin a প্লাস বি ইকুয়াল টু √3/2 আর sec a মাইনাস বি ইকুয়াল টু 2/√3, তাহলে বলছে এ ও বি এর মান কত। তাহলে এটা তোমাকে মান রিলেটেড অঙ্ক দিয়েছে। তাহলে a প্লাস বি ইকুয়াল √3/2, এখন তোমাকে যে সাইন দিয়ে দেওয়া, সাইন কত ডিগ্রির মান? √3/2, এটা তোমাকে জানতে হবে। সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি সাইন a প্লাস বি ইকুয়াল টু √3/2 মান আবার সাইন 60 ডিগ্রি। যখন এই পাশে সাইন দেওয়া থাকবে, তোমাকে সাইন দিয়েই কিন্তু মান নিয়ে আসতে হবে, তাহলেই আমি সাইন সাইন আউট করতে পারবো। এখান থেকে আমি বলতে পারি a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। একই রকম ভাবেই sec a মাইনাস বি ইকুয়াল টু 2/√3, তাহলে 2/√3 sec কত ডিগ্রির মান, এটা তোমার মাথার মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে এটা হবে sec 30 ডিগ্রির মান। তাহলে আমি বলতে পারি sec sec আউট, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন এই দুটোকে সমাধান করে আমরা a আর b এর মান নির্ণয় করব। যখন দেখবো দুটো একটা যোগ আর একই জিনিস যোগ আর বিয়োগ আকারে রয়েছে, ডাইরেক্ট যদি এর মান বের করি আমরা, এর সামনে প্লাস চিহ্ন, a এর সামনে প্লাস চিহ্ন, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 37 যোগ করো 90, তাকে 2 দিয়ে ভাগ করো 45, তাহলে b এর মান কত হবে? 45 সঙ্গে 15 যোগ করলে 60 হয়, তাহলে b এর মান হবে 15 ডিগ্রি। তাহলে a 45 আর b 15। একটি ক্লাসে বসার গ্রুপে তৈরি করতে হবে যেখানে প্রতিটি গ্রুপে 4 6 অথবা 10টি করে আসন থাকে, কমপক্ষে কতগুলি আসন থাকা উচিত? সবচেয়ে কম কতগুলি থাকা উচিত? কমপক্ষে মানে যখন তোমার এলসিএম করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। তাহলে 4 6 আর 10 এর লসাগু হলো 60। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক। 512/125 তার কিউব রয়েছে। 512/125, 512 তোমার কার কিউব? 8 এর কিউব, আর 125 5 এর কিউব। তাহলে কিউবের থেকে 3 পেলাম, অলরেডি আগে একটা 3 মজুদ ছিল, তাহলে 3 3 কে 9।
ইন্টু একই রকম ভাবেই 8/5 মাথার মধ্যে কি, আর এখানে যা আছে সেটা আমি লিখবো। এটা 8/5, 5টা এখানে হবে, মাথার মধ্যে 15। তাহলে দেখো 8/5 সেম বেস, তার মানে পাওয়ার গুলো যোগ 9 প্লাস কে, 8/5 15। তাহলে বেস বেস যখন সমান হবে আউট করে দাও, তাহলে পড়ে থাকবে কি 9 প্লাস কে ইজ ইকুয়াল টু 15। কে ইকুয়াল টু 15 থেকে 9 প্লাস কে ইকুয়াল টু 15। আচ্ছা 15 9 প্লাস 5 9 কে এত, তাহলে এই অনুযায়ী এখানে অ্যান্সার আসছে 6। আশা করি এখানে 5 কিউব 3 তিরিক্ষে 9, 9 6 15, 9 প্লাস কে ইকুয়াল টু 6। এই অনুযায়ী 6 হয়তো বা এখানে 15 জায়গায় কিছু একটা 5 হবে, যদি 5 থাকতো তাহলে কত আসতো 9 প্লাস কে ইকুয়াল টু 5 থাকলে 9 প্লাস কে কে ইকুয়াল টু 4। আসলে লজিকটা হলো এইভাবে, সেই অপশনটা এখানে নেই। তাহলে কি করলাম আমরা, 8/5 8 কিউব আর 5 কিউব রয়েছে, তাহলে 3 ছিল 3 তিরিক্ষে 9, 8/5 সরি এই জায়গাটা একটু গন্ডগোল হয়ে গেছে, ঠিকই আছে অঙ্ক 512/125 মানে কিউব হবে, এই কিউবটা আমি এখানে লিখিনি 3 কিউব, তাই জন্যই অ্যান্সারটা এরকম আসছে। তাহলে 9, তাহলে এখানে 3 কে হবে। এইবার মিলি, তাহলে 3 কে ইকুয়াল টু 6, কে ইকুয়াল টু ক্লিয়ার। কারণ কি 8 কিউব হলো 512, 5 কিউব 125, তাহলে কিউবের 3টা কে এর সাথে গুণ হয়ে গেল পাওয়ার সাথে, তাহলে 3 কে। দুটি বিন্দু পি এবং কিউ একটি মিনারের চূড়ার উন্নতি কোণ যথাক্রমে এম স্কোয়ার এবং এন স্কোয়ার দূরত্বে মিনারের পাদদেশের সাথে একই সরলরেখায় অবস্থিত এবং পরস্পর পূরক, তবে মিনারের উচ্চতা কত? তাহলে তোমাকে এটা ছবি অঙ্কন করতে হবে। দুটি বিন্দু পি এবং কিউ থেকে মিনারের চূড়ার উন্নতি কোণ, আমাদের এবি হলো মিনার, আর এখানের উন্নতি কোণ দুটি বিন্দু পি এবং কিউ থেকে, পি এটা কিউ দেওয়া উচিত, তাহলে কত ডিগ্রি বলছে উন্নতি কোণ, যথাক্রমে 5 এত দূরত্বে মিনারের পাদদেশের সাথে একই পরস্পর পূরক কোণে থাকবে, এই যে কনসেপ্ট। তাহলে এটা যদি থিটা ধরি তাহলে এই কোণটার মান কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। পূরক কোণ মানে কি, দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি তখন একটাকে আরেকটার পূরক কোণ বলা হয়। তাহলে একটা কোণের মান 60 ডিগ্রি, এই কোণের পূরক কোণ মান মানে কি 60 ডিগ্রির সঙ্গে কত যোগ করে 90 ডিগ্রি হবে 30 ডিগ্রি, এটা হলো পূরক কোণ। তাই কোণগুলো কি বলেছে একটার একটার পূরক কোণ হবে, তার মানে একটা যদি আমি থিটা ধরি তাহলে একটা কত হইতে হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, দুটোকে যোগ করো আবার দেখো 90 ডিগ্রি, এটা হলো পূরক কোণের কনসেপ্ট। তাহলে একটা কোণের মান থিটা হলে পরে 90 মাইনাস থিটা হবে, ফার্স্ট কনসেপ্ট হলো। তারপরে বলছে একটা এম স্কোয়ার একটা এন স্কোয়ার দূরত্বে রয়েছে, প্রথমটা দূরত্ব হলো এম স্কোয়ার, এইটুকু এম স্কোয়ার, আর পরেরটা রয়েছে এন স্কোয়ার দূরত্বে, এই যে। তাহলে এখান থেকে আমাকে বের করতে মিনারের উচ্চতা কত, মানে এবির মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দুটো ত্রিভুজ এখানে পেয়েছি একটা আমরা, একটা হলো এবিপি, আরেকটা হলো ত্রিভুজ এবি কিউ। তাহলে এবিপি ত্রিভুজের লম্ব বাই ভূমি আমি বলতে পারি এবি বাই বিপি। তাহলে এবি কে আমি সহজভাবে যদি ধরি এবি, আর ভূমি কি বিপি, বিপি মানে মান হলো এম স্কোয়ার, তাহলে একবারে লিখে দিলাম এটা ইকুয়াল টু ট্যান থিটা, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর ত্রিভুজ এবি কিউ থেকে লম্ব বাই ভূমি মানে এবি, আর ভূমির মান এই ক্ষেত্রে এন স্কোয়ার, তাহলে কোণ হবে কি এখানে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার ট্যান 90 ডিগ্রি থিটা মানে আমরা জানি আবার কট থিটা, বাস এইটুকুই দরকার। তাহলে এই দুটোকে আমি গুণ করে দেবো, তাহলেই আমাদের অ্যান্সার এসে যাবে। ট্যান থিটা ইন্টু কট থিটা গুণ করলে 1, আর এই দুটোকে আবার তাহলে এই পাশে গুণ করতে হবে, তাহলে এবি স্কোয়ার বাই এম স্কোয়ার এন স্কোয়ার, কোনাকুনি গুণ করো, তাহলে এখানে আমরা পাবো এবির মান এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার এন স্কোয়ার, তাহলে এবি ইকুয়াল টু রুট করতে হবে, তার মানে রুট করলে এম, অপশন ডি। নিচের দেওয়া চিত্রে এসপিটি বৃত্তের পি বিন্দুতে একটি স্পর্শক, এটা হলো স্পর্শক, এবং ও বিন্দুতে বৃত্তের কেন্দ্র যদি কোণ কিউপিটি এ হয় তবে কোণ পি ও কিউ এর মান কত। কিউপিটি মানে এই কোণটার মান হলো এ। এখান থেকে আমাকে বের করতে বলছে কোণ পি ও কিউর মান, এই যে এই কোণটার মান কত, পি ও
পি ও কিউ, সরি একটু ভুল হয়ে গেল, পি ও কিউ মান, এই যে এই কোণটার মান কত, পি ও কিউ, এটার মান আমাকে নির্ণয় করতে হবে। এই হলো অঙ্ক। এখানের কনসেপ্ট হলো, যখন এটা মনে করো বৃত্ত, এর যদি একটা স্পর্শক থাকে, এটা যদি বৃত্তের ব্যাসার্ধ থাকে এইখানে, তাহলে এইখানে সবসময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এই লজিক দিয়েই আমরা এখানে করব। তাহলে আমি বলতে পারি কোণ ও পি টি, এই কোণের মান 90 ডিগ্রি। আবার কোণ কিউ পি টি, কিউ পি টির মান দেওয়া রয়েছে এ, তাহলে ভিতরের কোণটা দরকার, তাহলে ভেতরের কোণের মান হবে কোণ ওপিটির মান, ও ওপিটি, ও ভেতরের কোণটা কি ভালো করে দেখে নাও তো দেখি, ওপি কিউ, কোণ ওপি কিউ এর মান, তাহলে গোটাটা 90 ডিগ্রি, তাহলে এটা ভিতর নিচেরটা হলো এ, 90 ডিগ্রি থেকে এ বিয়োগ করে দিতে হবে, 90 ডিগ্রি মাইনাস এ। তাহলে আমরা ওপি কিউ, এই যে ওপি কিউ এর মানটা আমরা পেলাম 90 ডিগ্রি মাইনাস এ। এখন ভালো করে লক্ষ্য করো, ওপি ইকুয়াল টু ও কিউ বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ত্রিভুজ ওপি কিউ কি হবে, এই দুটো সমান। তাহলে একটা ত্রিভুজের দুটো বাহু সমান, সেটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ হলে নিশ্চয়ই সমান দুটো কোণ সমান হবে, এই কোণ এই কোণগুলো। তার মানে এখান থেকে আমি বলতে পারি ও কিউ পি, এই কোণটার মান ও কিউ পি এর মানও হবে 90 ডিগ্রি মাইনাসে। এই হলো লজিক, সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান এবং দুটো বাহু সংলগ্ন কোণগুলোও সমান হয়। আবার আমাকে বের করতে বলেছে কি, কোণ পি ও কিউ, এই যে কোণ পি ও কিউ, পি ও কিউ মানে এই মাথার কোণটা আমাকে বের করতে বলেছে। তাহলে ত্রিভুজের তিনটি কোণ যোগ করলে 180 ডিগ্রি, তিনটি কোণের থেকে যদি বাকি দুটি কোণের মান তো আমরা জানি, সেটা যদি যোগ করে বিয়োগ করে দিলে বাকি এই পি কিউ কোণের মান পাবো। এই হলো লজিক, এটা যোগ করে বিয়োগ করতে হবে, 90 90 180 মাইনাস 2a, তাহলে এবার বিয়োগ করে দাও, 180 মাইনাস 180 মাইনাস মাইনাস প্লাস 2a, এটাই আমাকে বের করতে বলেছে। দশতম ব্যাসার্ধে একটি বৃত্তের দুটি সমান্তরাল যে কেন্দ্রে বিপরীত দিকে অবস্থান করেছে, জ্যাগুলি কেন্দ্র থেকে 6 সেমি এবং 8 সেমি দূরত্ব থাকলে জ্যাগুলির দৈর্ঘ্যের পার্থক্য কত? এই যে বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র, 10 সেমি ব্যাসার্ধ এবং দুটো জ্যা রয়েছে, জ্যাগুলি কেন্দ্র থেকে এত, এই যে উপরে একটা জ্যা নিচে একটা জ্যা, উপরের জ্যাটা কেন্দ্র থেকে 6 সেমি দূরে আর নিচের জ্যাটা কেন্দ্র থেকে বৃত্তের 8 সেমি দূরে, এবং বৃত্তের ব্যাসার্ধ দেওয়া রয়েছে 10 সেমি। এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে জ্যাটের দৈর্ঘ্য কত, এটা হলো জ্যায়ের দৈর্ঘ্যের পার্থক্য কত। তার মানে দুটো জ্যায়ের দৈর্ঘ্যকে বের করে নিতে হবে, জ্যা হলো আমাদের এবি, আরেকটা জ্যা হলো আমাদের পি কিউ, এই দুটো জ্যায়ের লেন্থ বের করব, লেন্থ বের করে দুটো ডিফারেন্স করতে হবে। তাহলে দেখো কোনো একটা বৃত্তের যদি ব্যাসার্ধ, এটা এটা জ্যা, এটা হলো বৃত্তের কেন্দ্র, এখানে যদি লম্ব অঙ্কন করি, এখানে যদি আমাদের বৃত্তের ব্যাসার্ধ, এটা এসি বৃত্তের ব্যাসার্ধ, এটা হলো এম, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হবে। আর 90 ডিগ্রি হওয়া মানে কি, অতিভুজ হওয়া, সেই লজিকটাই এখানে কাজ করবে। তাহলে এখানে কোণটা 90 ডিগ্রি, তাহলে এখানে 10 হলো অতিভুজ, বৃত্তের ব্যাসার্ধটা হলো অতিভুজ, তার মানে 6 হলো লম্ব বলতে পারো, ভূমিও বলতে পারো। তাহলে আরেকটার কত হবে, 8 হতে হবে, যেহেতু টিপলেট ফর্ম করবে, 8 স্কোয়ার আর 6 স্কোয়ার, 8 স্কোয়ার 64, 6 স্কোয়ার 36, যোগ করো 100, 10 স্কোয়ারের সমান। একই রকম ভাবে এর নিচের ত্রিভুজটার ক্ষেত্রে অতিভুজ 10, লম্ব হলো 8, তাহলে ভূমি কত হতে হবে, মিলাতে গেলে 6 হতে হবে একই রকম ভাবে। তাহলে আমাদের এই অংশটা যদি আমি বলি এম, এম কিউর মান 6, তাহলে পি কিউর মান কত হবে, এম কিউ হলো পি কিউ, এম কিউ আর পি এম পরস্পর সমান, তার মানে ডাবল হবে, তাহলে পি কিউর মান বেরোবে আমাদের 6 দোকানে 12। একই রকম ভাবেই এখানে যদি একটা নাম দেই আমরা পি, পিবির মান হলো 8 বের করেছিলাম, তাহলে এপি কত হবে, 8 এর ডাবল 16। এখন কি বলছে, সেই জ্যাগুলোর দৈর্ঘ্যের পার্থক্য কত, তার মানে বিয়োগফল। x প্লাস 3, 8 এবং 27 এদের চতুর্থ সমানুপাতি x মাইনাস 3 হলে x এর ধনাত্মক মান। চতুর্থ সমানুপাতির ফর্মুলা কি, দ্বিতীয় গুণন তৃতীয় বাই প্রথম। তাই 4 নম্বর পদের মান দেওয়া রয়েছে x মাইনাস 3, 2 নম্বর পদ আমাদের দেওয়া রয়েছে 8, আর 3 নম্বর পদ আমাদের 27, আর প্রথম পদ আমাদের x প্লাস 3। এখান থেকে আমাদের x এর মান বের করতে কোনাকুনি গুণ করে নাও, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা -9,
8 ইন্টু 27, 7 56, 8 দোকানে 16 আর 5 21, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 225। তাহলে এখান থেকে এক্স এর মান আমরা বের করব 15, এক্স এর মান 15, এটাই বের করতে বলছে। দুটি সদিশ ত্রিভুজ 144 সেন্টিমিটার স্কোয়ার, 196 সেন্টিমিটার স্কোয়ার, ছোট ত্রিভুজের বৃহত্তম বাহু 24, তাহলে বড় ত্রিভুজের বৃহত্তম বাহু দৈর্ঘ্য কত? এটা একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ সদিশ এ বি সি পি কিউ আর। সদিশ হওয়ার অর্থ কি? সদিশ হওয়ার মানে কোরসপন্ডিং বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে বলতে পারি এ বি বাই পি কিউ ইজ ইকুয়াল টু বিসি বাই কিউ আর, এসি বাই পি আর ইজ ইকুয়াল টু এর পরিসীমা প্রথমটার পরিসীমা ডিভাইডেড বাই এটার পরিসীমা, এটাও বলতে পারি। আবার এটাও বলতে পারি প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বাই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল। এই লজিক দিয়েই আমাকে এই অঙ্কটা করতে হবে। তাহলে ক্ষেত্রফলের দেওয়া রয়েছে, তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 144, তাহলে রুট ওভার 144। দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 196, ক্ষেত্রফল যেহেতু কি বর্গ মিটারে থাকে, তাই জন্য কি সাধারণত মিটারে আনতে হবে, যেন ক্ষেত্রফলকে বর্গমূল করে নিই, বাহুর আকারে আনিয়ে আসতে হবে। মধ্যে কথা হলো এটা। ইকুয়াল টু কোরসপন্ডিং বাহুগুলোর অনুপাতের সমান। বৃহত্তম বাহু কোনটা? বৃহত্তম বাহু মানে ছোট ত্রিভুজের বৃহত্তম বাহু, বৃহত্তম বাহুটা দেওয়া রয়েছে কত? 16, 24। ছোট ত্রিভুজের বৃহত্তম বাহু যার বাহু 144, এর বাহু বিসি, এর মান দেওয়া রয়েছে 24। তাহলে বলছে বড় ত্রিভুজের বৃহত্তম বাহুর কোনটা কত, মানে এইটার মান নির্ণয় করতে হবে। তাহলে ছোট ত্রিভুজের বৃহত্তম বাহু বিসি, বিসি কেমন করে বুঝো ছোট? তাহলে 144 যার ক্ষেত্রফল তার বাহুটাও ছোট হবে, তাহলে এখানে বসবে 24, আর বড়টার বাহু আমাকে বের করতে হবে কিউ আর। এই হলো অঙ্ক। তাহলে দেখো 144 বর্গমূল করলে 12, 196 বর্গমূল করলে হবে 16, তাহলে 24, এটা হবে কিউ আর। 12 দোকানে 24, কিউ আর এখানে দাঁড়াচ্ছে 16 দোকানে 32। ছোট ত্রিভুজের বৃহত্তম বাহু, ত্রিভুজটির বৃহত্তম বাহু এত বড় ত্রিভুজের বৃহত্তম বাহু দৈর্ঘ্য কত? তাহলে দেখো এখানে কি 32 আসছে, কিন্তু কিউ আর এর মান এই জায়গাটা একটু গন্ডগোল রয়েছে, এক্ষেত্রে 32 হওয়া উচিত ছিল অ্যান্সার আমাদের, এখানে তো সেটা অপশনে নেই। এই আর যদি এটার মান যদি 24 দেওয়া থাকতো সেটা বোঝা যাচ্ছে না। ছোট ত্রিভুজের যেহেতু বৃহত্তম বাহু বলা হয়েছে, ছোট ত্রিভুজ কোনটা আমাদের যার বাহু ক্ষেত্রফল কম সেটাই ছোট ত্রিভুজ, তাহলে 24, তাহলে এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে 32। স্থির জলে রজনী এত ঘন্টা এত কিমি নৌকা চালাতে পারে, স্রোতের প্রতিকূলে 4 ঘন্টায় এত কিলোমিটার, স্রোতের বেগ কত কিলোমিটার পার আওয়ার সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তাই রজনী এত ঘন্টায় এত কিলোমিটার নৌকা চালায়, তাই রজনীর গতিবেগ আমরা বের করে নিই। তাহলে 135 বাই 7.5, এটা উপরে উঠে গেলে নিচে হবে 10, কাটাকাটি করে দাও। 9 15 135, 5 15 75, 5 দোকানে 10, 9 দোকানে 18। ক্লিয়ার? তাহলে রজনী স্থির জলে রজনীর গতিবেগ, রজনীর গতিবেগও যা বোটেরও গতিবেগও তা, এতটুকু ক্লিয়ার। স্রোতের প্রতিকূলে 4 ঘন্টায় 48 কিলোমিটার যায়, মানে আপস্ট্রিমের গতিবেগ দেওয়া রয়েছে, কত কিলোমিটার যায় প্রতিকূলে? 48 কিলোমিটার। কত ঘন্টায়? 4 ঘন্টায়। তাহলে আপস্ট্রিমের গতিবেগ বাড়াবে 12 কিলোমিটার পার আওয়ার, এটা হলো আপস্ট্রিমের গতিবেগ। এখন বলছে স্রোতের বেগ কত, তাহলে আপস্ট্রিমের বের করার ফর্মুলা হলো বোটের স্পিড মাইনাস স্টিমের স্পিড। তাহলে আপস্ট্রিমের গতিবেগ আমরা জানি 12 আর বোটের গতিবেগ 18, তাহলে এখান থেকে স্টিমের মান আমরা বের করবো। স্টিম ইকুয়াল টু 18 থেকে 12 বিয়োগ করলে 6। পরের অঙ্কটা এ কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস 9a ইকুয়াল টু 81, তবে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস 9a, 81টাকে আমি মাইনাস 81 পাশে নিয়ে আসলাম ইকুয়াল টু 0। একে দেখো এটা কিউব বলা রয়েছে, এখানে ফিনিশিং মেথড আমাকে ইউজ করতে হবে, মানে এর জায়গায় কি বসালে পরে এই গোটা এক্সপ্রেশনটার মান 0 আসে। ভালো করে লক্ষ্য করো, এর জায়গায় যদি আমি 3 বসাই, ক্যালকুলেশন করে দেখে নাও, 3 এর কিউব 27, 3 তিরিক্ষে 9, 3 নং 27, 3 নং 27, 3 27 সঙ্গে 81 প্লাস মাইনাস 81, ক্যালকুলেশন করে 0। তাহলে এর জায়গায় যদি আমি 3 বসাই, গোটা এই এক্সপ্রেশনটার মান 0 আসছে। এর থেকে আমি বলতে পারি
এ তিনটাই পাশে এসে গেল সমান সমানে, তাহলে a মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, মানে এত এক্সপ্রেশনের a মাইনাস থ্রি হলো একটা উৎপাদক, তার মানে কি আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো মোদ্দা কথা। তাহলে a মাইনাস থ্রি এর একটা উৎপাদক, তাহলে কত রয়েছে এখানে কিউব থ্রি, তখন আমি a মাইনাস থ্রি কে তিনবার লিখবো। এটা একটা প্রসিডিওর উৎপাদকে বানানোর ফিনিশিং মেথডের ক্ষেত্রে। কি রয়েছে তিন এর মাথায়, তাহলে এর মাথায় তিন তোমাকে তৈরি করতে হবে, কি বসালে হয় দুই বসালে, এই যে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার, কিন্তু আমার দরকার তো প্লাস থ্রি স্কোয়ার, এটা মিলাতে হবে, তাহলে কি দিয়ে গুণ করলে সেটা আসে সিক্স এ দিয়ে, তাহলে প্লাস সিক্স স্কোয়ার, দেখো এবার মিলে গেল, তাহলে তিন ছয় 18 এ মাইনাস, আমাদের আনতে হবে প্লাস নাইনে, কত দিয়ে গুণ করতে হবে এবার এটাকে 27 এ দিয়ে, 27 দিয়ে, দেখো প্লাস 27 মাইনাস 3 × 87 = 81 ইজ ইকুয়াল টু জিরো। তাই এটাকে এক্সপ্রেশনে ভেঙে নিলাম, আবার হিসাবটাও মিলে গেল, তাহলে এখান থেকে a মাইনাস থ্রি এখানেও রয়েছে, এই পাশেও এই পাশেও, তার মানে a মাইনাস থ্রি কমন যাচ্ছে, প্রত্যেকটা টার্মের আগেই রয়েছে a মাইনাস থ্রি। পড়ে রইল কি a স্কোয়ার প্লাস 6a প্লাস 27 ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমি বলতে পারি এটা ইকুয়াল টু জিরো, মানে কি a মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো, তাহলে a মাইনাস থ্রি ইকুয়াল টু যদি জিরো হয় a ইকুয়াল টু থ্রি, এর মান তো পেয়ে গেলাম, এর মান এখানে বসিয়ে দেব, মানটা বের করব। এখন প্রশ্ন হলো এখান থেকেও তো মান বেরোতে পারে আলাদা আলাদা, কিন্তু এখান থেকে যে আমরা মান বের করব সেটা কি হবে, দেখো এটা হলো দ্বিঘাত সমীকরণ, ফর্মুলা কি সিদ্ধাচার্য ইউজ করো, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার 6 × 6 = 36 মাইনাস 4, এর মান হলো 1 আর সি এর মান হলো 27, আর নিচে বসবে 2a, 2a এ মানে স্কোয়ারের সামনে সহগ, এটা হলো সিদ্ধাচার্য বের করার ফর্মুলা। এখান থেকে দেখা যাচ্ছে ভিতরে যদি ক্যালকুলেশন করি ভিতরে একটা মাইনাস ওয়ালা টার্ম আসবে, 4 × 27 কে গুণ করলে 108, তাকে 36 দিয়ে যদি বিয়োগ করি মাইনাস ওয়ালা একটা সংখ্যা আসবে, আর রুটের ভিতরে যদি মাইনাস আসে সেটাকে বলি ইমাজিনারি নম্বর, তাহলে এই মানটা আমাদের ক্ষেত্রে কি গ্রহণযোগ্য নয়, আমাকে নিতে হবে a ইকুয়াল টু থ্রি। তাহলে এর মান এখানে 3 বসাও, 3 কিউব 27 প্লাস 3/3, ক্যালকুলেশন করলে হবে আমাদের 28, অপশন সি। নিচের দুটি সত্য নাকি মিথ্যা তা নির্দেশ করে, যদি n ভাগ 5 করলে ভাগশেষ 3 হয়, n কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, n কে 10 দিয়ে ভাগশেষ 4 হয়, তাহলে কি এই টাইপের অঙ্ক সবচেয়ে বেস্ট হয়ে তুমি n এর মান একটা ধরে নাও যে সবগুলোকেই স্যাটিসফাই। আমি n এর মান এখানে 18 ধরলাম, কেন 18 কে যদি 5 দিয়ে ভাগ করি আমরা তাহলে রিমাইন্ডার বাড়াবে 3, ভাগশেষ 3 × 5 = 15, 3 অবশিষ্ট থাকবে। 18 কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগ তো মিলে যাবে, ভাগ যদি 18 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি ভাগ মিলে যাবে, ভাগশেষ সেই ক্ষেত্রে 0, তাহলে স্যাটিসফ্যাকশন করছে। এখন যদি সেই 18 কে 10 দিয়ে ভাগ করি দেখি 4 আসে কিনা, এই 18 কে বলছে 10 দিয়ে এবার ভাগ করতে, এই 10 দিয়ে ভাগ করো, ভাগ করলে ভাগশেষ আসবে আমাদের 8, তাহলে ভাগশেষ কত হতে বলেছে ওরা 4, কিন্তু লজিক কি মিললো না, যদি 4 আসে তাহলে ঠিক ছিল, তার মানে কিন্তু কন্ডিশনটা মিথ্যা। 9 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনক থেকে কাটা যায়, তাহলে এমন সবচেয়ে বড় লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন কত, তাহলে একটা ঘনক অঙ্কন করো। এই ঘনকের থেকে একটি শঙ্কু কাটা হলো, তাহলে শঙ্কুটা এই জায়গাটায় থাকবে এইভাবে, এই শঙ্কুর নিচেরটা এরকম। এখন বলছি যে শঙ্কুটা কাটা হবে সেই শঙ্কুর আয়তন কত তা নির্ণয় করতে বলছে। তাহলে শঙ্কুর আয়তন বের করতে গেলে ফর্মুলা হলো আমাদের 1/3 পাই r²h, তার মানে দরকার হলো r এর মান আর h এর মান। এটা বের করার জন্য আমাদের প্রথম যে কন্ডিশন রয়েছে সেটাই সাহায্য করবে, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 9 9 করে। এবার একটু ভালো করে লক্ষ্য করো, যদি 9 হয় তাহলে আমি যদি এখান থেকে এটা টানি তাহলে এটা কত হবে, সোজাসুজি দেখো সোজাসুজি, তাহলে এই বাহুটার সমান না 9, তাহলে বৃত্তের শঙ্কুর নিচের তলটা বৃত্ত, আর বৃত্তের ব্যাস কত দেখা যাচ্ছে, বৃত্তের ব্যাস হলো 9, কিন্তু আমাদের শঙ্কুর ব্যাসার্ধ দরকার, তাহলে ব্যাসার্ধ কত হবে 9/2। তাহলে এখান থেকে আমি বের করলাম সেই শঙ্কুটা রয়েছে তার ভূমির ব্যাসার্ধ হলো 9/2, আর দরকার কি উচ্চতা, উচ্চতা কত মাথাতেই একবার সেট হয়েছে, মাথা মানে এই হাইটটা, উচ্চতা হবে 9, এতটুকু তোমাকে বুঝে নিতে হবে এই অঙ্কের ক্ষেত্রে। এখন তুমি ফর্মুলা ইউজ করে মান বের করবে। পায়ের মান 22/7 আর 9 নং 81, 2 2 4, এইচ এর মান হবে আমাদের 9।
এবার তোমরা কাটাকাটি করো। তাহলে দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি 3 তিরিক্ষে 9 গেল। 3 দিয়ে যদি 7 দিয়ে কাটাকাটি করে একে 3 7 21 3 পয়েন্ট সামথিং, তাহলে 3 তিরিক্ষে 9, আমি একটু অ্যাপ্রক্স হিসাব করছি, 3 তিরিক্ষে 9, 9 অক্ষে 9, 8 নং 72, নিচে হলো 4, 4 18 72, 4 দোকানে 182 পয়েন্ট সামথিং। এখন দেখবো আমরা কোনটা নিয়ারেস্ট। 182 কার নিয়ারেস্ট একমাত্র দেখা যাচ্ছে 191, এটি হবে সঠিক উত্তর। এটা যদি সলভ করি আমরা অ্যাপ্রক্সিমেট আকারে আসবে, অ্যাকুরেট মান কিন্তু নির্ণয় হবে না। এত এর এককের স্থানীয় অঙ্ক কত? এককের ডিজিট গুলো নেব, 1, পরেরটার কত 4, শেষেরটা 9। এবার গুণ করে দাও, গুণ থাকলে গুণ করবে 4 9, যোগ থাকলে যোগ করবে 4 নং 36, 36 কে 1 দিয়ে গুণ করবে 36, তাহলে ইউনিট ডিজিটে কত আসলো 6, এটাই অ্যান্সার, অপশন সি। তাহলে আজকে ক্লাসে এই 20খানা অঙ্ক ছিল, এগুলি আমি করিয়ে দিলাম। এই অঙ্কগুলি বা এই টাইপের অঙ্কগুলি আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।